2024-এ যে সমস্ত ছাত্রছাত্রীরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য নিয়ে এসেছি ইতিহাসের অধ্যায়ভিত্তিক কিছু ছোট প্রশ্ন নিয়ে। আজ আমরা আলোচনা করব দ্বিতীয় অধ্যায়ের বেশ কিছু ছোট প্রশ্ন নিয়ে। এর সাথে সাথে আমি তোমাদেরকে উত্তরগুলোও জানিয়ে দেব। তাহলে শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, উপনিবেশবাদ বলতে কি বোঝো? এই প্রশ্নের উত্তর হলো, কোনো একটি দেশ কর্তৃক অন্য একটি দেশে তার প্রশাসনিক ও অর্থনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করার বিষয়টিকেই বলা হয় উপনিবেশবাদ। এরপর রয়েছে, আমেরিকা মহাদেশ কে আবিষ্কার করেন? উত্তরটি হলো কলম্বাস। যদি বলে কত সালে, তখন তোমরা লিখবে 1492 সালে। পরের প্রশ্নটি হলো, কোন সময়কে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়? উত্তরটি হলো 1870 থেকে 1914 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালকে সাম্রাজ্যবাদের যুগ বলা হয়। 4 নম্বর প্রশ্নটি হলো, কোন মহাদেশকে কেন অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো? উত্তরটি হলো 1870 খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকা মহাদেশ ছিল বিশ্ববাসীর কাছে একটি অজ্ঞাত ভূখণ্ড। বহির্বিশ্বের সঙ্গে ওই ভূখণ্ডের কোনো যোগাযোগ ছিল না, এই জন্য আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। এর পরের প্রশ্ন হলো, কোন অঞ্চলকে নতুন বিশ্ব বলা হয়? একই সাথে কে আবিষ্কার করেন? উত্তরটি হলো, আমেরিকাকে নতুন বিশ্ব বলা হয়। এটি আবিষ্কার করেন ক্রিস্টোফার কলম্বাস। 6 নম্বর প্রশ্নটি হলো, নয়া সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? উত্তরটি হলো, 19 শতকের শেষ দিকে ইউরোপের শিল্পোন্নত দেশগুলি তাদের শিল্পজাত পণ্য বিক্রয় ও উদ্বৃত্ত পুঁজি বিনিয়োগের জন্য এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় উপনিবেশ স্থাপনে মত্ত হয়ে ওঠে। উপনিবেশ বিস্তারের এই প্রয়াসকেই বলা হয় নয়া সাম্রাজ্যবাদ। 7 নম্বর প্রশ্নটি হলো, মুক্তদান নীতি কি, অথবা কে কবে এই নীতি ঘোষণা করেন? উত্তরটি হলো, আমেরিকার বিদেশ সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে ঘোষণা করেন যে চীনে অন্যান্য ইউরোপীয় দেশের বাণিজ্য সংস্থাগুলির মতো তাদেরকেও সমান বাণিজ্যিক অধিকার দিতে হবে। এই ঘোষণাকেই বলা হয় মুক্তদান নীতি। 8 নম্বর প্রশ্নটি হলো, ঔপনিবেশিক অর্থনীতি কি? উত্তরটি হলো, মাতৃভূমির অর্থনৈতিক স্বার্থে উপনিবেশগুলিতে ঔপনিবেশিক শক্তি দ্বারা পরিচালিত ও নিয়ন্ত্রিত অর্থনীতিকেই বলা হয় ঔপনিবেশিক অর্থনীতি। 9 নম্বর প্রশ্নটি হলো, হবসন লেনিন তত্ত্ব কি? উত্তরটি হলো, ব্রিটিশ অর্থনীতিবিদ জে এ হবসন ও রুশ রাষ্ট্রনেতা VI লেনিন সাম্রাজ্য ও ঔপনিবেশিকতাবাদ বিস্তারের জন্য পুঁজিবাদ তথা অর্থনৈতিক কারণের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। তাদের এই অর্থনৈতিক ব্যবস্থাকে বলা হয় হবসন লেনিন তত্ত্ব। 10 নম্বর প্রশ্নটি হলো, কবে কাদের মধ্যে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তরটি হলো, 1816 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নেপালের মধ্যে সগৌলির সন্ধি স্বাক্ষরিত হয়। 11 নম্বর প্রশ্নটি হলো, কবে কাদের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়? উত্তরটি হলো, 1826 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও ব্রহ্মদেশের মধ্যে ইয়ান্দাবুর সন্ধি স্বাক্ষরিত হয়। 12 নম্বর প্রশ্নটি হলো, ত্রয়োদশ উপনিবেশ কি? এর উত্তরটি হলো, ব্রিটেন কর্তৃক আমেরিকায় প্রতিষ্ঠিত 13টি উপনিবেশকে একত্রে বলা হয় ত্রয়োদশ উপনিবেশ। এর পরের প্রশ্নটি হলো, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের জনক কে? উত্তরটি হলো, ব্রিটিশ জীববিজ্ঞানী চার্লস ডারউইন। 14 নম্বর প্রশ্নটি হলো, চীনা তরমুজ বিভাজন বলতে কি বোঝো? উত্তরটি হলো, 19 শতকের দ্বিতীয় ভাগে চীনা ভূখণ্ড ইউরোপীয় বণিকরা যেভাবে নিজেদের মধ্যে বণ্টন করে নেয়, সেই প্রক্রিয়াকে ঐতিহাসিক হ্যারাল্ড ভিনাক চীনা তরমুজ বিভাজন বলে অভিহিত করেছেন।
15 নম্বর প্রশ্নটি হলো কোন চার্টার আইনে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ পায়? উত্তরটি হলো সনদ আইন। এটি হয়েছিল 1813 সালে। 16 নম্বর প্রশ্নটি হলো সাদা চামড়ার মানুষকে অনুন্নত জাতিগুলির উন্নতির দায়িত্বভার নিতে কে আহ্বান করেছিল? উত্তরটি হলো রুডইয়ার্ড কিপলিং নিতে আহ্বান করেছিলেন। 17 নম্বর প্রশ্নটি হলো রিয়েল পলিটিক নীতি কে গ্রহণ করেন? উত্তরটি হলো বিসমার্ক। 18 নম্বর প্রশ্নটি হলো নানকিংয়ের সন্ধির দুটি শর্ত উল্লেখ করো। এর উত্তরটি হলো প্রথমটি হলো চীনা সম্রাট ক্যান্টন সহ 5টি বন্দর ইউরোপীয়দের কাছে খুলে দেয়, আর দ্বিতীয়টি হলো ওই বন্দর এলাকায় ইউরোপীয় বণিকরা অতি রাষ্ট্রিক ক্ষমতা ভোগ করার অধিকার লাভ করে। 19 নম্বর প্রশ্নটি হলো পোপ ষষ্ঠ আলেকজান্ডারের বুল কি? উত্তরটি হলো 15 শতকের শেষ দিকে সমুদ্র অভিযান নিয়ে স্পেন ও পর্তুগালের মধ্যে বিরোধ বাঁধলে রোমের পোপ ষষ্ঠ আলেকজান্ডার যে নির্দেশ জারি করে এই দুই দেশের সামুদ্রিক এলাকা ভাগ করে দেন তাকেই বলা হয় ষষ্ঠ আলেকজান্ডার বুল। 20 নম্বর প্রশ্নটি হলো 1612 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ইংরেজ বাণিজ্য কুঠি কোথায় গড়ে ওঠে? উত্তরটি হলো 1612 খ্রিস্টাব্দে প্রথম বাণিজ্য কুঠি সুরাটে গড়ে ওঠে। 21 নম্বর প্রশ্নটি হলো ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? উত্তরটি হলো ভারতের গোয়া, দমন, দিউ প্রভৃতি স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল। 22 নম্বর প্রশ্নটি হলো জে এ হবসনের বইটির নাম কি? উত্তরটি হলো জে এ হবসনের বইটির নাম সাম্রাজ্যবাদ। 23 নম্বর প্রশ্নটি হলো হিলফার্টিং এর বইটির নাম কি? উত্তরটি হলো হিলফার্টিং এর বইটির নাম ফাইন্যান্স ক্যাপিটাল। 24 নম্বর প্রশ্নটি হলো তাইপিং বিদ্রোহ কবে কেন হয়? উত্তরটি হলো 1851 থেকে 1864 খ্রিস্টাব্দের মধ্যে চীনে তাইপিং বিদ্রোহ হয়। চীনে মাঞ্চু রাজত্বের অবসান ঘটাতে এবং সেখানে পবিত্র রাজ্য প্রতিষ্ঠা করার জন্য তাইপিং বিদ্রোহ সংগঠিত হয়। 25 নম্বর প্রশ্নটি হলো চীনে কোন বছর আফিম আমদানি বন্ধ হয়? উত্তরটি হলো 1800 খ্রিস্টাব্দে চীনে আফিম আমদানি বন্ধ হয়। 26 নম্বর প্রশ্নটি হলো কোন ইউরোপীয় দেশ সর্বপ্রথম চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে? উত্তরটি হলো পর্তুগাল সর্বপ্রথম চীনের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে। 27 নম্বর প্রশ্নটি হলো বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন দুটি বন্দর নির্দিষ্ট ছিল? উত্তরটি হলো ক্যান্টন ও ম্যাকাও। 28 নম্বর প্রশ্নটি হলো লগ্নি পুঁজি কি? উত্তরটি হলো 19 শতকের শিল্প, বাণিজ্য ও অন্যান্য পরিষেবামূলক ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ করে যে মুনাফা অর্জিত হয় তাকেই বলা হয় লগ্নি পুঁজি। 29 নম্বর প্রশ্নটি হলো শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝো? উত্তরটি হলো ইউরোপীয় সাম্রাজ্যবাদী জাতিগুলি মনে করত তারা অর্থাৎ শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গ জাতিগুলির চেয়ে শিক্ষা দীক্ষা ও অন্যান্য দিক থেকে খুবই উন্নত। তাই তারা যখন এশিয়া ও আফ্রিকায় উপনিবেশ গড়ে তোলে তখন তাদের মনে হয়েছিল এই অনুন্নত জাতিগুলিকে শিক্ষা দিয়ে উন্নত করে তোলার দায়িত্বও তাদের নিতে হবে। এই দায়কেই বলা হয় শ্বেতাঙ্গদের বোঝা। শেষ প্রশ্ন 30 নম্বর প্রশ্ন সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কে? এটা নিশ্চয়ই সবাই জানো। উত্তরটি হলো জোসেফ ফিশার। দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদেরকে এই 30টি প্রশ্ন দেয়া হলো। এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে পড়বে। তোমাদের কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো।